হ্যালো, আপনি কি খুব ইন্টারেস্টিং সত্য কাহিনী শুনতে আগ্রহী? তাহলে গল্পের ঠেক আপনারই জন্য। দয়া করে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2021 সালের 7ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ড সম্মুখীন হয়েছিল এক ভয়াবহ অভিজ্ঞতার। নন্দাদেবী পর্বতাঞ্চল থেকে গ্লেসিয়ার বা হিমবাহ ভাঙনের ফলে ভয়ঙ্কর এক বন্যার সম্মুখীন হয়েছিল চামোলি ডিস্ট্রিক্ট। ঋষিগঙ্গা, ধৌলিগঙ্গা এবং অলকানন্দার জলস্ফীতির কারণে এই বন্যার সৃষ্টি হয়। প্রায় 200 জনের মতো মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষের কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু এটা কি প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল, নাকি ছিল কোনো ব্যর্থ পরিকল্পনার ফল? বহু মানুষ কিন্তু মনে করেন আমেরিকা এবং ভারতের যৌথ উদ্যোগে নন্দাদেবী পর্বত শিখরে যে অপারেশন হ্যাট নামক পরিকল্পনাটি নেওয়া হয়েছিল এবং যে পরিকল্পনার ফল হয়েছিল খুবই মারাত্মক, তারই প্রতিফলন ঘটেছিল উত্তরাখণ্ডের এই ভয়াবহ বন্যার মধ্যে। তাহলে জানা যাক আমেরিকা এবং ভারতের অপারেশন হ্যাট আসলে কি ছিল, কেনই বা সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং কেন সেটির ফল হয়েছিল মারাত্মক। নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। পর্বটি ভালো লাগলে একান্ত অনুরোধ, আপনার আঙুলটি ছুঁয়ে দিন চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, কারণ প্রতি সপ্তাহেই এই ধরনের ইন্টারেস্টিং কাহিনী আপলোড করা হয় এই চ্যানেলে। 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতের পরাজয় চীনের প্রতি ভারতের একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এদিকে 1959 সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায় প্রথমবারের জন্য চীন তাদের জিংজিয়াং প্রদেশের লুপনুরে করল প্রথম নিউক্লিয়ার টেস্ট, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল বহু দেশের সাথে খোদ আমেরিকাকেও। এরপরে 1964 সালের 16ই অক্টোবর নিউক্লিয়ার বম্বও টেস্ট করে ফেলল চীন। সেই সময়টা ছিল প্রতিটি দেশের কাছে নিউক্লিয়ার শক্তিতে নিজেদের শক্তিশালী করার প্রতিযোগিতার সময়। চীনের এই উন্নতি দেখে শঙ্কিত হয়ে পড়ল আমেরিকা। ওয়াশিংটন ডিসিতে চলা একটি ককটেল পার্টিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফার ব্যারি বিশপ এবং ইউএস এয়ারফোর্সের প্রধান কার্টিস লে মে। তাদের মধ্যেই প্রথম এমন কথার উত্থাপন হয় যে চীন যেভাবে নিউক্লিয়ার শক্তি সঞ্চয় করছে, কোনো সময় কোনো বড় ঘটনা যাতে গোপনে চীন ঘটিয়ে ফেলতে না পারে, তার জন্য উচিত চীনের ওপর গোপন নজরদারি তৈরি করা। কিন্তু আমেরিকার স্যাটেলাইটগুলি প্রধানত ছিল তাদের শত্রু সোভিয়েত রাশিয়ার প্রতি নজরদারির জন্য। চীনের ভেতরকার সব স্থানের খবর রাখার মতো স্যাটেলাইট আমেরিকার ছিল না। তারা তখন সিদ্ধান্ত নেয় ভারতের হিমালয়ান রেঞ্জকে এই কারণে ব্যবহার করা গেলে সেটা সবচেয়ে ভালো হবে। আমেরিকা তখন সেই প্রস্তাব করে ভারতের কাছে। এদিকে 1962 সালের পরাজয়ের ক্ষত তখনও ভারতের কাছে ছিল টাটকা, তাই সেও এই প্রস্তাব মেনে নেয়। আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এবং ভারতের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি একত্রিতভাবে একটি মিশন সেট করে, যার নাম দেওয়া হয় অপারেশন হ্যাট। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় হিমালয়ান রেঞ্জের কাঞ্চনজঙ্ঘার ওপরে একটি নিউক্লিয়ার ডিভাইস স্থাপন করা হবে, যার কাজ হবে চীনের নিউক্লিয় গতিবিধির ওপর নজর রাখা। সেই মতো ডাকা হয় স্যার মনমোহন সিং কোহলিকে, যিনি 1965 সালের মে মাসে মাউন্ট এভারেস্টের চূড়ায় ভারতের সফল অভিযানের নেতৃত্বে ছিলেন। কিন্তু কাঞ্চনজঙ্ঘার 27,000 ফিট উচ্চতা এবং বিপদসংকুল যাত্রাপথের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তকে বাতিল করা হয় এবং নতুন সিদ্ধান্ত নেওয়া হয় ডিভাইসটি স্থাপন করা হবে গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত 25,640 ফিট উচ্চ ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ নন্দাদেবীর ওপরে। কারণ এই শৃঙ্গ থেকে লুপনুরের দূরত্ব মোটামুটি 500 মাইল, যার ফলে চীনের নিউক্লিয়ার গতিবিধির ওপর নজর রাখা তুলনামূলকভাবে সহজ হবে। আমেরিকা এবং ভারতের মোট 14 জন মাউন্টেনিয়ারকে বেছে নেওয়া হয় এই মিশনের জন্য। আমেরিকার আলাস্কায় মাউন্ট ম্যাকেনলিতে চলে 4 মাসের ট্রেনিং। এরপর 1965 সালের 24শে সেপ্টেম্বর নন্দাদেবী বেস ক্যাম্প থেকে শুরু হয় এই মিশন। তাদের সঙ্গে ছিল প্রায় 57 কেজি ওজনের প্লুটোনিয়াম চালিত রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। এটিকে সক্রিয় রাখার জন্য ছিল 7টি প্লুটোনিয়াম ক্যাপসুল, একটি 8-10 ফিট লম্বা অ্যান্টেনা, 2টি ট্রান্সিভার সেট এবং একটি স্ন্যাপ বা সিস্টেম ফর নিউক্লিয়ার অক্সিলিয়ারি পাওয়ার জেনারেটর 19C। সাথে ছিলেন পারমাণবিক, গোয়েন্দা, সংকেত এবং যোগাযোগ রক্ষাকারী বিশেষজ্ঞরা। ছিলেন বাহক, ছিলেন শেরপারাও।
কিন্তু এই রাসায়নিক ডিভাইসটি এতটাই বিপজ্জনক ছিল যে গ্রুপের বাহকদের একটি করে ব্যাজ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ব্যাজের রং যদি বদলে যায় তাহলে সেটা তৎক্ষণাৎ সকলকে জানাতে, কারণ রং বদলের অর্থ প্লুটোনিয়াম কোথাও লিক করছে। স্যার মনমোহন সিং কোহলির তত্ত্বাবধানে দলটি নন্দাদেবীর দিকে এগোতে থাকে। যদিও পরবর্তীকালে স্যার কোহলি বলেছেন এই মিশনটির সকল তথ্য তাদের জানানো হয়নি, কারণ মিশনটি ছিল খুবই গোপন, যে কারণে কোনো হেলিকপ্টারের সাহায্যও নেওয়া যায়নি। পর্বতারোহণের রাস্তাটিতে ছিল প্রতি পদে বিপদ। বরফে ঢাকা পিচ্ছিল পাথরের উপর দিয়ে চলতে হচ্ছিল তাদের। অক্সিজেন লেভেলও ছিল খুবই কম। সকল বিপদ সংকুলতাকে প্রতিহত করতে করতে 18ই অক্টোবর দলটি যখন 24,000 ফিট উচ্চতায় ক্যাম্প 4-এ পৌঁছায়, শুরু হয় ভয়ঙ্কর তুষারঝড়। পর্বতারোহণে অভিজ্ঞ মাউন্টেনিয়ারদের কাছে এটি খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু নেতৃত্বে থাকা স্যার কোহলি এই ঝড়ের মধ্যে বিপদের গন্ধ পান। তিনি বুঝতে পারেন এই ঝড়কে অতিক্রম করে এগোতে গেলে তা হবে লাইফ থ্রেটনিং। এই অবস্থায় চরম সিদ্ধান্ত নিতে হবে তাঁকেই, কারণ এতগুলো মানুষের জীবনের দায়িত্ব তারই কাঁধে। শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন এই অবস্থায় আর এগোনো ঠিক হবে না, বরং আবহাওয়া ঠিক হলে আবার এসে বাকি মিশনটা কমপ্লিট করা যাবে। কিন্তু অত ভারী ডিভাইস, আনুষঙ্গিক সমস্ত কিছুকে নিচে নিয়ে যাওয়া, আবার ওগুলোকে বহন করে এত উচ্চতায় নিয়ে আসা হবে খুবই কঠিন কাজ। তাই তিনি সিদ্ধান্ত নেন 4 নম্বর ক্যাম্পের কাছাকাছি কোনো নিরাপদ বরফের গুহার মধ্যে দড়ি এবং লাঠির সাহায্যে নিউক্লিয়ার অ্যাপারেটাসগুলিকে বেঁধে রেখে তাঁরা নিচে নেমে যাবেন। সেই মতো জায়গাটিকে চিহ্নিত করে তাঁরা সকলে আবার নিচে নেমে আসেন। পরের বছর অর্থাৎ 1966 সালের মে মাসে তাঁরা আবার মিশনটি কমপ্লিট করার জন্য রওনা দেন নন্দাদেবীর শৃঙ্গের দিকে। কিন্তু পুরো দলটি তখন হতবাক হয়ে যান যখন নির্দিষ্ট স্থানে পৌঁছে ওনারা দেখেন না রয়েছে সেই পর্বত গুহা, আর না দেখা যাচ্ছে নিউক্লিয়ার ডিভাইসগুলি। বহু খোঁজাখুঁজির পরেও সেগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। 1968 সালে বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়েছিল ডিভাইসটি খোঁজার জন্য, কিন্তু তাও কিছুই পাওয়া যায়নি। এই নিউক্লিয়ার ডিভাইস PU-238 যদি কোনোভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে তাহলে চরম বিপর্যয় নেমে আসতে পারে। সেই কারণে 1974 সাল পর্যন্ত নন্দাদেবী বা নন্দাদেবী স্যাংচুয়ারির এক্সপিডিশন বন্ধ রাখা হয়েছিল। 1970 সাল পর্যন্ত এই ঘটনাটি সাধারণ মানুষের কাছে গোপন ছিল, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে যান। কিন্তু 1970 সালে প্রথমবার এই ডিভাইস হারিয়ে যাওয়ার ঘটনাটি মিডিয়াতে আসে। চাপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাই 1978 সালের এপ্রিল মাসে ভারতীয় সংসদে অপারেশন হ্যাটের ফেলিয়ারের কথা স্বীকার করে নিতে বাধ্য হন। তবে এর মধ্যে 1967 সালে CIA 22,510 ফিট উচ্চতা বিশিষ্ট নন্দাকোটের শিখরে এই ধরনের একটি স্পাইং ডিভাইস স্থাপন করতে সক্ষম হয়। তবে ডিভাইস রেকর্ড দেখে জানা যায় চীন নিউক্লিয়ার এনার্জি নিয়ে কোনো রকম ঘাতকতামূলক পরিকল্পনা করছে না, যেটি আমেরিকা এবং ভারতকে স্বস্তি প্রদান করে। PU-238 ছিল একটি রেডিও অ্যাক্টিভ ডিভাইস। এর সাথে যুক্ত যে 7টি প্লুটোনিয়াম ক্যাপসুল ছিল সেগুলি যদি কোনোভাবে লিক হয়ে যায় এবং হিমবাহর সঙ্গে মিশে যদি উত্তর ভারতের নদীর জলের মধ্যে এসে পড়ে তাহলে সেটি হবে একটি চরম বিপজ্জনক ঘটনা, কারণ যে 19টি বড় নদী হিমালয়ের হিমবাহর জলে পুষ্ট, সেই নদীগুলির জলের মাধ্যমেই পুরো উত্তর ভারতের জনজীবন চলছে। 2018 সালে উত্তরাখণ্ডের ট্যুরিজম মিনিস্টার শ্রী সত্যপাল মহারাজ প্রধানমন্ত্রী মোদিজির কাছে এই ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। শেষ কয়েক দশক ধরে নন্দাদেবীর পাদদেশ অঞ্চলের আবহাওয়ার চরম পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেটি সেখানকার মানুষের জীবনধারণের ওপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। এমনকি 7ই ফেব্রুয়ারি 2021 হওয়া উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার জন্য এই অপারেশন হ্যাটের ফেলিয়ারকেই দায়ী করা হয়, কারণ ফেব্রুয়ারি মাসের মতো চরম ঠান্ডার সময় হিমালয় রেঞ্জের হিমবাহ গলনাঙ্কে পৌঁছালো কি করে? মনে করা হয় নিউক্লিয়ার ডিভাইসের তাপ বিকিরণের জন্যই হিমবাহগুলি গলনাঙ্কে পৌঁছে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে গত 37 বছরে 26 বর্গ কিলোমিটার হিমবাহযুক্ত এলাকা হারিয়ে গেছে। নিউক্লিয়ার ডিভাইস PU-238 এর জীবনকাল ছিল 80 থেকে 100 বছর, ফলে এখনও 30 থেকে 40 বছর মানুষের মনে এই আতঙ্ক বেঁচে থাকবে যে উত্তর ভারতে পারমাণবিক বিপর্যয় ঘটার সময় কিন্তু শেষ হয়ে যায়নি।
পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আগামী সপ্তাহে আবার কোনো সত্য ঘটনা নিয়ে হাজির হয়ে যাব এই গল্পের থেকে। ভালো থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।